লেখিকা পল্লবী সেনগুপ্তার ভেঙে মোর ঘরের চাবি। মা, সাবধানে থেকো। এখন কিন্তু বাইরে টাইরে বেশি যেও না। আগামী মাস খানেকের মতো বাজার সরঞ্জাম আমি তো তোমায় দিয়েই গেলাম, তাই একেবারে বেরোবার দরকার নেই। গ্যাস বুকও আমি করে দেব, ইলেকট্রিক বিলও আমি দিয়ে দেব অনলাইনে। খুব খারাপ জিনিস কিন্তু মা এই করোনা ভাইরাস। যে কোনো আক্রান্ত মানুষের সংস্পর্শে এলেই একেবারে ধরে নিচ্ছে। তাই বারবার বলছি, একদম বেরোবে না, ঘরে থাকবে। তোমার প্রয়োজনীয় ওষুধগুলো রেখে দিয়েছি আলমারির মাথায়। তবুও যদি কোনো একান্ত দরকার হয় কোনো কিছু, ওই দিনু কাকুর ছেলে পল্টুকে বলে গেলাম, ওকে টাকা দিয়ে করিয়ে নেবে। মাকে একরাশ জ্ঞান দিয়ে অল্প দম নিল অহনা। মা এবার আলতো করে হাত রাখলেন ওর মাথায়, মৃদু স্বরে বললেন, তুইও সাবধানে থাকিস মা। তোর জন্য যে বড্ড চিন্তা হয়, কিন্তু ওই চিন্তাটুকু ছাড়া আমি আর কী বা করতে পারি বল। মায়ের স্নেহসিক্ত স্বরটায় বুকটা টনটন করে উঠল অহনার। এই মানুষটা ছাড়া ওকে নিয়ে ভাবার কেউ নেই, সেটা ভালো করে জানিও। তাই তো ভীষণ ভয় করে এই মানুষটাকে নিয়ে। বুক ঠেলে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসতে চাইল অহনা মাইতির, কিন্তু দক্ষতার সাথে সেটাকে লুকিয়ে ফেলল ও। উল্টে গলায় ছদ্ম গাম্ভীর্য এনে বলল, আমাদের বয়সীদের নিয়ে ভয়টা কম মা, বেশি ভয় তোমাদের মতো বয়স্ক মানুষদের নিয়েই। তাই ব্যাপারটার গুরুত্বটা বোঝো। ঠিক আছে, আজ আসি। মায়ের থেকে বিদায় নিয়ে বাসস্ট্যান্ডে দ্রুত পায়ে চলে এলো অহনা। আজ রোদ খুব বেশি নেই, আকাশ খানিকটা মেঘলাই বটে। অল্প অল্প হাওয়া দিচ্ছে। দূর থেকে নিজের রুটের বাস আসতে দেখেই উঠে পড়ল ও। বাসটা আজ বেশ ফাঁকাই রয়েছে। উঠেই বসার জায়গা পেয়ে গেল অহনা। অবশ্য এই রকম সময়ে কবেই বা বাসের ভিড় হয় তেমন। বিকেলে 4টের দিকটা তো ফাঁকা থাকে বাস চিরকালই। এরকম সময় তো কলেজ থেকে ফিরতো বেশ কিছু বছর আগে এমন বাসে চেপেই। তখনও বোধহয় বাস এরকমই ফাঁকা থাকতো, তাই না? ব্যাগ থেকে জলের বোতল বের করে ঢকঢক করে খানিকটা জল খেয়ে বাসের ভেতর আলগা চোখ বোলাতে শুরু করলো অহনা। বাসটা কেমন যেন কচ্ছপের মতো ঢিকিস ঢিকিস করে এগোচ্ছে। ওর ঠিক উল্টো দিকেই বসে রয়েছে একেবারে কম বয়সী দুটো ছেলে মেয়ে। মনে হয় কলেজ পড়ুয়াই হবে। একেবারে গা ঘেঁষে বসে আছে দুজনে। না, এদের কোনো সংক্রমণের ভয়টয় নেই। আসলে এই বয়সটাই বোধহয় এমন, ভালোবাসা নিজেই এতটা বেশি ছোঁয়াচে হয় যে সব ছোঁয়াচে ভাইরাসের ভয় নিমেষে ফুৎকারে উড়িয়ে দিতে পারে। ছেলে মেয়ে দুটো গুজগুজ করে কি যেন কথা বলছে নিজেদের মধ্যে। ওদের দিকে একদৃষ্টে খানিকক্ষণ তাকিয়ে রইল অহনা। ওদেরকে দেখে কেমন যেন হু হু করে মনে পড়ে যাচ্ছে নিজের পুরনো দিনগুলো। ঠিক এরকমই কত বিকেলে কলেজ থেকে বাসে করে ফিরতো অহনা একসময় কলেজ থেকে। আর এই বাসেই তো আলাপ হয়েছিল ওর উদ্দালকের সাথে। অহনাদের কলেজের উল্টো দিকের ইঞ্জিনিয়ারিং কলেজেই পড়তো উদ্দালক। প্রায় দিনেই ফেরার সময় বাসে দেখা হতো ওর সাথে। অহনা খেয়াল করতো ছেলেটা প্যাট প্যাট করে চেয়ে থাকে ওর দিকে। আরও ছেলেটার দিকে তাকালেই চোখ সরিয়ে নেয় সে। এইভাবে বেশ কাটছিল দিনগুলো। আস্তে আস্তে একসময় অহনা উপলব্ধি করলো ছেলেটাকে কোনোদিন দেখতে না পেলে বাসে মনটা বেশ খারাপ হয়ে যায় ওর। আর তার সাথেই ও এটাও বুঝলো যে চোখাচোখি ছেড়ে এবার ওই ছেলেটার সাথে মুখোমুখি আলাপ করতে উসখুস করছে ওর মনটা। সুযোগ এসেও গেছিল মাত্র দিন দশেকের মধ্যেই। সেদিন কি একটা যেন পরীক্ষা ছিল অহনার কলেজে, তাই শরীরটা বেশ খারাপ নিয়েও কলেজ ওকে যেতে হয়েছিল। ফেরার সময়ও বুঝতে পারলো জ্বর বোধ হয় 100র গণ্ডি পেরিয়ে গেছে বেশ ভালোভাবেই। কোনো ক্রমে টলতে টলতে সেদিন বাসে উঠেছিল, আর উঠেই চক্ষু চড়ক গাছ। বাসে কি বিচ্ছিরি রকম ভিড়, বসার জায়গা একটাও খালি নেই। এদিকে অহনার মাথা তখন বনবন করে ঘুরছে, গা যেন পুড়ে যাচ্ছে জ্বরে। দাঁড়াতে আর পারছে নাও, কিন্তু মানুষজন তো শুধু নিজেরটা ছাড়া কিছু বোঝে না এই স্বার্থপর দুনিয়ায়। তাই কেউ ভুল করেও নিজের জায়গাটা ছেড়ে যে অহনাকে বসতে দেবে না, ও মরে গেলেও সেটা বেশ ভালো জানেও। আপনি ঠিক আছেন তো? আচমকা গলার স্বরটা শুনে পিছন ফিরে তাকালো কোনো মতেও। ওই ছেলেটা বেশ উদ্বিগ্ন চোখে তাকিয়ে রয়েছে ওর দিকে। হ্যাঁ, মানে ওই আর কি, জ্বর এসেছে মনে হয়। কোনো ক্রমে জড়ানো স্বরে বলল অহনা, আপনি এদিকে আসুন, আমার জায়গাটায় বসুন। নিজের সিট ছেড়ে উঠে দাঁড়িয়েছে ছেলেটা।
এমা না না, বাধা দেবার চেষ্টা করলো। উফ, তর্ক করবেন না, আসুন দয়া করে। ছেলেটা বেশ আদেশের সুরে বলল যেন। গুটি গুটি পায়ে ওদিকে এগিয়ে গেল অহনা। ছেলেটার ছেড়ে দেওয়া সিটে বসে পড়ল ধপ করে। দিন, ব্যাগটা আমায় দিন। ছেলেটা ওর সামনেই দাঁড়িয়ে হাত বাড়াচ্ছে ওর ব্যাগের বোঝা লাঘব করার জন্য। আরে না না, আবার বাধা দিতে গেল অহনা। ফের তর্ক করছেন? বড় বড় চোখ করে বলল ছেলেটা। এবার বিনা বাক্য ব্যয়ে ছেলেটার হাতে ব্যাগটা তুলে দিল অহনা। আর সাথে সাথে ছেলেটা হেসে বলল, আমার নাম উদ্দালক, উদ্দালক মাইতি। আমি কিন্তু আপনাকে চিনি। আপনি আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজের ঠিক উল্টো দিকের মেয়েদের কলেজটাতেই তো পড়েন, তাই না? আমি জানি আপনার নাম অহনা। কি ঠিক বললাম তো? এবার অহনার অবাক হবার পালা। ও মা, এই ছেলে ওর নাম জানলো কি করে? গোয়েন্দা নাকি? কিন্তু ও কিছু বলার আগে উদ্দালক ফের বলে উঠল, আপনি ভাবছেন তো আমি কি করে জানলাম আপনার নাম? আসলে এর আগেও তো বেশ কয়েকবার একই বাসে বাড়ি ফিরেছি আমরা। কোনো একদিন বোধহয় কানে গেছিল যে আপনার কোনো বান্ধবী আপনাকে নাম ধরে ডাকছে। তখনই জানা হয়ে গেছে নামটা। আর যেহেতু নামটা আনকমন, তাই স্মৃতিতে রয়ে গেছে আর কি। কিন্তু অহনা, আপনি নিশ্চিন্তে আপনার ব্যাগ আমায় দিতে পারেন এই সময়টুকুর জন্য। আমি কিছু চুরি করব না। বলেই হেসে উঠল উদ্দালক মাইতি। কিন্তু চুরি তো সেদিন হয়েছিল। অহনার মন চুরি করে নিয়েছিল উদ্দালক। সেই দিনের পর থেকে আস্তে আস্তে বদলাতে শুরু করেছিল অহনার জীবন, হয়তো উদ্দালকের জীবনও। প্রথমে শুরু হলো বন্ধুত্ব, তারপর সেখান থেকেই ভালো লাগা, ভালোবাসা এবং পরিশেষে ছাদনাতলা। ঘ্যাচম্যাচ করে হঠাৎ ভীষণ জোরে ব্রেক কষল বাসটা। আর অহনাও নিমেষে অতীত থেকে ছিটকে পড়ল বাস্তবে। ঘড়ি দেখলো চট করে, 4:30 বাজতে আর 10 মিনিট বাকি মাত্র। উফ, বাসটা কেন যে এত ঢিকঢিক করছে। ঠিক সময় বাবুনের স্কুলে পৌঁছতে না পারলে যে ছেলেটা ভীষণ মুখ ভার করে। ছুটি হবার সাথে সাথে মাকে দেখতে না পেলেই যে তেলোহারি হয়ে যায় ছেলের মুখটা। এখনো চলমান টিভি সেটটার সামনে থ মেরে বসে রয়েছে উদ্দালক। মাথার ভেতর কেমন যেন ভো ভো করছে। আরে, এটা কি হয়ে গেল হট করে? প্রধানমন্ত্রী কি বললেন এটা? আগামী 21 দিনের জন্য নাকি গোটা দেশে লকডাউন। মানে এতগুলো দিনের জন্য দেশ প্রায় স্তব্ধ হয়ে যাবে এক প্রকার। উফ, এটা যে ভাবতেই পারছে নাও। হ্যাঁ, এটা ঠিক যে করোনা ভাইরাসটা ভীষণ সাংঘাতিক। এখন সামাজিক মেলামেশা, বেশি মানুষের একসাথে একত্রিত হওয়া, এগুলো একেবারেই উচিত না নিজেদের সুরক্ষার জন্যই। কিন্তু তা বলে 21 দিন? এমনিতেই আগামীকাল থেকে উদ্দালকদের কোম্পানি ওয়ার্ক ফ্রম হোম করতে বলেছিল আগামী 7 দিনের জন্য। খুব বিরক্তি লাগলেও সেই সিদ্ধান্তটা তেতো পাচন গেলার মতো করে গিলেই নিয়েছিল উদ্দালক। কি আর করা যাবে, দেশের যখন বিপদ তখন তো মানতেই হবে এই ভেবে। কিন্তু তা বলে 21 দিন? ওই তো খবরের চ্যানেলটায় এখনো দেখিয়ে চলেছে প্রধানমন্ত্রীর নির্দেশিকা। আগামী 21 দিন নাকি সকলকেই তার বাড়িতেই থাকতে হবে। আর এতেই নাকি বাঁচবে দেশ। এই 21 দিনে কেউ অকারণে বাড়ি থেকে বেরোলে নাকি কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন। উফ, অসহ্য। নিজের ঘরের মধ্যে বৃথা একটা হুঙ্কার দিয়ে উঠল উদ্দালক। তার মানে আগামী এই এতগুলো দিন ওকে বাড়ির এই 4 দেওয়ালের মধ্যে বন্দি থাকতে হবে? বাইরের পৃথিবীটার সাথে যোগাযোগ একেবারে উঠে যাবে। শুধু পড়ে থাকবে অফিসের কয়েকজনের সাথে কিছু কেজো মিটিং বা আদান প্রদান, তাও সেটা টেলিফোন বা স্কাইপের মাধ্যমে। না, এটা তো জাস্ট ভাবতেই পারছে না উদ্দালক পাইতি। ওর জীবনের সবটুকু সুখী তো বিছিয়ে আছে ওই বাইরের দুনিয়াটায়। অফিসের কাজ, কলিগ বা বন্ধুদের সাথে বিকেলে বেরিয়ে চা খাওয়া, লাঞ্চ টাইমে দেদার আড্ডা, মাঝে মাঝে ছুটির পর পাবে যাওয়া, এগুলো ছাড়া কি বাঁচা যায় নাকি? 21 দিনের মতো এই দীর্ঘ সময়টা এসব ছাড়া জীবন কাটাবে কি করে উদ্দালক? গৃহবন্দী থাকা আর চিড়িয়াখানায় পশুদের মতো আটকে থাকাটা তো ওর কাছে সমান ব্যাপার। আর সবচেয়ে বড় কথা হলো, এই এতগুলো দিন সারাক্ষণ বাড়িতে থাকা মানে 24 ঘন্টা চোখের সামনে ওই অহনাটাকে সহ্য করা। অহনাকে তো আজকাল একেবারে সহ্য হয় না উদ্দালকের। উফ, দিন দিন যেন অসহ্য থেকে অসহ্যতর হয়ে উঠছে ও। কেমন বেপথু মোটা হয়েছে শরীরটা। যেটুকু স্মার্টনেস আগে ছিল সেটুকু বেবাক উধাও। সারাদিন শুধু খাচ্ছে ধাচ্ছে, বাড়িতে বসে ঘুমাচ্ছে, আর ওই জবা, শিউলি, পদ্মমার্কা সব সিরিয়ালগুলো দেখে দেখে নিজের ডুবন্ত আইকিউটার সলিল সমাধি আরো বেশি করে নিশ্চিত করছে। উদ্দালক তো প্রয়োজনের বেশি কথাই বলে না এখন ওর সাথে। একেবারে বিরক্তি লাগে ওকে দেখলেই।
তাছাড়া ওরকম ভেতো আনস্মার্ট মহিলার সাথে উদ্দালক মাইতির ওয়েভলেংথ তো ম্যাচ করতে পারেই না, তাই কি আর কথা বলবে ওই অহনার সাথে? অহনা অনেক গল্প করে ওদের বাড়ির কাজের মেয়ে মলিনার সাথে। হ্যাঁ, ওটাই এখন ওর বন্ধুর লেভেল হয়েছে বোধহয়। ওই মলিনা আর ফোনে মাঝে মাঝে নিজের মা, এছাড়া আর কারোর সাথে তো কোনোদিন ওকে কথা বলতেও দেখেনি উদ্দালক। অবশ্য অমন একজন বোরিং মহিলার সাথে আর কেই বা কথা বলবে। মাঝে মাঝে উদ্দালকের দম বন্ধ হয়ে আসে আজকাল অহনাকে দেখে বিরক্তিতে। ভাবতেও অবাক লাগে 12 বছর আগে এই মহিলাকেই নাকি প্রেম করে বিয়ে করেছিল। আসলে তখন বড্ড বোকা ছিল উদ্দালক। দুই একটা মিষ্টি কথায় ভুলে একেবারে ছাদনাতলা অবধি টেনে নিয়ে গিয়েছিল সম্পর্কটা। ধুর, এই বিয়েটা ভেঙে গেলেই ভালো হয়, এমনটাই আজকাল সর্বদা মনে হয় ওর। কিন্তু ভাবলেও কিছু করার নেই, অনেক দেরি হয়ে গেছে। ছেলের বয়স 9 বছর, তাই এই বিয়ে ভাঙলে এখন বাবুনের ওপর অনেক মানসিক চাপ পড়বে। তার চেয়ে থাক, এইভাবে না হয় চলুক। উদ্দালকের ভীষণ ভালো লাগে ওর সেক্রেটারি শেলিকে। কি সুন্দর স্মার্ট ঝকঝকে মেয়ে। ওর সাথে যখন হেসে হেসে কথা বলে শেলি, তখন বুকের মধ্যে যেন প্রজাপতি ডানা ঝাপটায় ওর। আবার ওদের অফিসের মিসেস দময়ন্তী ঘোষ, কি দারুণ পার্সোনালিটি মহিলার। দময়ন্তী যখন ওকে একটু বাড়তি গুরুত্ব দেয়, প্রয়োজনের বাইরেও কিছু গল্প করে, তখনও একটা অন্যরকম ভালো লাগায় ভরে ওঠে ওর মনটা। কিন্তু আগামী 21 দিন এদের কারোর সাথে দেখা হবে না। শুধু 24 ঘন্টা চোখের সামনে সহ্য করতে হবে ওই অহনার মুখ। অসহ্য লাগছে উদ্দালকের। উফ, এর থেকে বোধহয় জেলে থাকাও ভালো ছিল। হঠাৎ বাইরের গেট খোলার শব্দ পেয়ে জানলা থেকে মুখ বাড়ালো উদ্দালক। অহনা হাতে একটা থলে নিয়ে কোথায় যেন বেরোচ্ছে। কি ব্যাপার, হাতে থলে ঝুলিয়ে কোথায় যাচ্ছ? বিরক্ত গলায় জিজ্ঞাসা করলো। অপুদার মুদির দোকানে যাচ্ছি। আগামী 21 দিন সব বন্ধ। দোকান বাজার খুলবে কিনা বা খুললেও মালপত্র পাওয়া যাবে কিনা তা তো জানি না, তাই আমি কিছু দরকারি জিনিস কিনে আনতে যাচ্ছি। ভাবলে ক্ষীণ গলায় জবাব দিয়ে এগিয়ে গেল অহনা। দরাম করে সশব্দে জানালাটা বন্ধ করলো উদ্দালক। উফ, এই জন্যই এই মহিলাকে এত অসহ্য লাগে ওর। রান্না খাওয়া বাজার এসব ছাড়া আর কিছু যদি বোঝে। মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে অহনার। গা আগুনের মতো গরম, নিঃশ্বাস দিয়ে যেন গরম হলকা বেরোচ্ছে। শরীরটা একেবারে দিচ্ছে না, কিন্তু কিচ্ছু করার নেই। সব কাজ ওকে একাই সারতে হবে। লকডাউন চলছে দেশ জুড়ে, মলিনা কাজে আসছে না, তাই সব কাজ ওকে একাই করতে হচ্ছে গত 11 দিন ধরে টানা। ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা, রান্নাবান্না সব কিছু। এদিকে ছেলেটা ঘরে অস্থির হয়ে যাচ্ছে বড্ড বেশি, তাই ওকেও সমানে গল্প বলতে হচ্ছে। নানা রকম রান্না করে দিতে হচ্ছে, ওর পড়াশোনাটাও দেখতে হচ্ছে। উদ্দালকও গত 11 দিন ধরে টানা বাড়িতে, প্রতি ঘন্টায় চা করে দিতে হচ্ছে ওকে। দফায় দফায় নানা ধরনের মুখরোচক জলখাবার, স্ন্যাক্স এসবও বানিয়ে দিতে হচ্ছে। সব মিলিয়ে অহনার ওপর অমানসিক কাজের চাপ চলছে বিগত কয়েকদিন ধরে। কিন্তু কি বা করার আছে? অহনাকে সাহায্য করার মতো তো আর কেউ নেই। এখন নারকোল কোড়াচ্ছে অহনা। নারকোল দিয়ে আজ চিংড়ি মাছের মালাইকারি বানাবে। ওটা খুব ভালোবাসে উদ্দালক, কিন্তু শরীরটা যে একেবারে চলছে না। হাতটা অসহ্য ব্যথা করছে, মনে হচ্ছে এক্ষুনি খুলে পড়বে যেন। চোখ উপচে আচমকা জল গড়িয়ে পড়ল ওর। অহনা ফেসবুকে দেখেছে ওর 2-1 বান্ধবী লিখেছে কোনো কাজের লোক আসছে না বলে নাকি তাদের স্বামীরা ঘরের কাজে বেশ সাহায্য করছেন তাদের। কিন্তু অহনা মাইতি তো আর সেই ভাগ্য নিয়ে আসেনি। ও বেশ বোঝে আজকাল ওকে একেবারে সহ্য করতে পারে না উদ্দালক। বেশিরভাগ সময় বাইরে থাকে, ওর সাথে প্রয়োজনের বাইরে বেশি কথাও বলে না। এমনকি বিছানাটা অবধি আলাদা করে নিয়েছে। রাত জেগে কাজ করার বাহানায় একজন নিজের স্টাডি রুমেই বেশিরভাগ দিন শুয়ে পড়ে উদ্দালক। সব বোঝে অহনা, কিন্তু বুঝেও চুপ থাকে। কি আর বলবে? কারোর মনে ভালোবাসা মরে গেলে সে ভালোবাসা তো আর জোর করে বাঁচিয়ে তোলা যায় না। অহনার মাঝে মাঝে ভীষণ হীন মনে হয় নিজেকে, যে মানুষটা ওকে আর চাই না, জোর করে তার সংসারে পড়ে রয়েছে ও। কিন্তু কোথায় যাবেই বা ও? থাকার মধ্যে তো আছে শুধু এক বিধবা মা। অহনার বাবা খুব সাধারণ একটা বেসরকারি চাকরি করতেন। নিজের সারা জীবনের জমানো পুঁজির সিংহভাগ দিয়ে মেয়ের বিয়ে দিয়েছিলেন। মায়ের এখন চলে ওই বাড়ি ভাড়া আর অল্প জমানো কিছু টাকার মাধ্যমে।
আর মাঝে মাঝে কিছু সাহায্য করে অহনা, তাও সেটা উদ্দালকের টাকাতেই। যে মানুষটার নিজের জীবনটাই চলে অতি কষ্টে, অভাবে, তার ঘাড়ে গিয়ে তো নিশ্চয়ই পড়তে পারে নাও। তাছাড়া ছেলেটা রয়েছে, ওকে ছেড়ে অহনা তো মরেও শান্তি পাবে না। ওকে নিয়ে তো আর এ ঘর ছাড়ার সামর্থ্য নেই ওর। বাবুনের পড়াশোনার খরচটা তো কত, সেসব সামলানোর ক্ষমতা তো আর এ জীবনে হয়তো হবে না অহনার। ও পড়াশোনায় তো কোনোদিনই আহামরি কিছু ভালো ছিল না, তাই চাকরি বাকরি করা নিয়ে কোনোদিনই তেমন ভাবেনিও। চিরকালই চেয়েছিল সংসারটাই মন দিয়ে করতে, কিন্তু সে সংসারে যে এভাবেও একদিন ব্রাত্য হয়ে উঠবে তা যে কোনোদিন দুঃস্বপ্নেও ভাবেনি। লকডাউন নিয়ে দেশের বেশিরভাগ মানুষই বোধহয় বিরক্ত, শঙ্কিত বটে। আশঙ্কা ভয় এগুলো অহনারও রয়েছে ভীষণভাবেই, কিন্তু তবুও কোথায় যেন একটা সূক্ষ্ম আশার আলোর দেখা দেখতে পাচ্ছেও। এই কয়েকটা দিন উদ্দালক সারাক্ষণ বাড়িতেই রয়েছে। এইভাবে তো দীর্ঘকাল বাড়িতে থাকেনিও, তাই অহনাও সুযোগ পায়নি ওকে একটু খুশি করার। বরের মনে আবার নিজের জন্য মরে যাওয়া ভালোবাসাটা জাগিয়ে তুলতে তাই এই কদিন মরিয়া চেষ্টা করে চলেছে অহনা। নিজের যত কষ্টই হোক উদ্দালকের সব ফরমাইশ মিটিয়ে চলেছে। চা জলখাবার সব কিছু দফায় দফায় একেবারে মুখের সামনে ধরছে তার। ওর পছন্দের সব পদগুলো রান্না করার চেষ্টা করে চলেছেও, কিন্তু আর বুঝি পারছে না। আজ শরীরটা ভেঙে পড়বে মনে হচ্ছে। নারকেল কোড়া শেষ করে কুড়ানিটা জায়গা মতন চালান করেই যেই উঠে দাঁড়ালো অহনা, অমনি বাই করে ঘুরে গেল ওর মাথাটা। চোখের সামনে নিমেষে যেন নেমে এলো এক দুর্ভেদ্য অন্ধকার। আর নিজেকে সামলাতে পারল না ও। হুড়মুড় করে হাতের থালাটা নিয়েই অজ্ঞান হয়ে পড়ে গেল মাটিতে। জ্ঞান হারাবার শেষ মুহূর্তে আবছা শুনতে পেল বাবুন চিৎকার করে ডাকছে ওর বাবাকে ভয়ার্ত গলায়, বাবাই, বাবাই শিগগির এসো, মামাম মেঝেতে পড়ে গেছে। মোবাইলটা বেজে উঠতেই তড়াক করে লাফিয়ে ফোনটা ধরল উদ্দালক। হ্যালো মিস্টার মাইতি। ওপারে গম্ভীর স্বর। হ্যাঁ বলছি, কাপা গলায় বলল উদ্দালক। আমি হসপিটাল থেকে বলছি। হ্যাঁ বলুন। আপনার স্ত্রীর সমস্ত টেস্টের রেজাল্ট এসে গেছে। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি ওনার টেস্ট রিপোর্ট বলছে কোভিড-19 পজিটিভ, অর্থাৎ করোনা ভাইরাসে আক্রান্ত উনি। হ্যাঁ, কি বলছেন? এটা কি করে সম্ভব? উনি তো বাড়িতেই থাকেন। বিদেশ ভ্রমণ তো দূর, উনি কোথাওই যান না নেহাত প্রয়োজন ছাড়া। গলা শুকিয়ে কাঠ উদ্দালকের। দেখুন, সে সব তো আমরা এক্ষুনি বলতে পারবো না, তবে এইটুকু বলতে পারি ওনার অবস্থা খুবই আশঙ্কাজনক। 99% সম্ভাবনাই হয়তো যে উনি মারা যাবেন। যমদূতের মতো স্বর ফোনের ওপারের লোকটার। আমি যাব, আমি এক্ষুনি যাব ওখানে, পাগলের মতো করে বলল উদ্দালক। কি সব বলছেন? আর ইউ ক্রেজি? আপনাকে আর আপনার ছেলেকে এখন কঠোরভাবে গৃহবন্দী থাকতে হবে, কারণ আপনারা ওনার সাথে ছিলেন। আপনাদেরও টেস্ট হবে, তারপর যদি রেজাল্ট নেগেটিভ হয় তবেই বাইরে বেরোবার অনুমতি পাবেন আপনারা। কি বলছেন আপনি? আর এর মধ্যে যদি অহনার কিছু ভালো মন্দ হয়ে যায়, সেটা তো হতেই পারে। সেক্ষেত্রে ভিডিও ক্যামেরায় আমরা ডেড বডির ছবি দেখিয়ে নেব আপনাকে। মিসেস মাইতির বডি তো আপনারা পাবেন না, প্রশাসনিক দায়িত্ব সৎকার করা হবে তার। মানে আমি শেষবারের মতো দেখতে পাবো না অহনাকে? কান্না যেন বুক ঠেলে বেরিয়ে আসছে উদ্দালকের। আমার যা বলার আমি বলে দিয়েছি মিস্টার মাইতি। কট করে ফোন কেটে গেল এবার। মুঠো ফোন হাতে চেপে স্থবির হয়ে বসে রয়েছে উদ্দালক। অহনা এভাবে চলে যাবে, এভাবে ফাঁকি দিয়ে বরাবরের মতো দূরে চলে যাচ্ছেও। বুকের ভেতরটা যে তোলপাড় করছে উদ্দালকের, কিন্তু কেন? নিজেকেই আজ নিজের যে অচেনা লাগছে ওর। অহনাকে এতেও ইদানিং সহ্যই করতে পারতো না। তাহলে কি হলো হঠাৎ? আসলে গত 11 দিন গৃহবন্দী থাকতে থাকতে অহনাকে চোখের সামনে 24 ঘন্টা দেখতে দেখতে নিজের অজান্তেই বোধহয় ওর মনে একটা বিরাট বদল ঘটে গেছে। গত 11 দিন ধরে চোখের সামনে উদ্দালক দেখেছে অহনা কি অক্লান্ত পরিশ্রম করে প্রতিনিয়ত ওই সংসারটার জন্য, ওদের সকলকে একটু বেশি ভালো রাখার জন্য। এমনকি হাসপাতালে যাবার আগের মুহূর্তেও জ্বরে গায়ে শুধু উদ্দালক ভালোবাসে বলে চিংড়ির মালাইকারি রান্না করতে বসেছিল। কিন্তু কেন? উদ্দালক তো ইদানিং ওকে কষ্ট ছাড়ার কিছুই দিত না, তবুও মেয়েটার বুকে এতখানি ভালোবাসা বেঁচে ছিল। আচ্ছা, অহনা কি 365 দিনই এ সংসারের ভালোর জন্য এভাবে নিঃস্ব করে বিলিয়ে দেয়? সেই জন্যই কি নিয়ম মাফিক এত সহজে আর আরামে
কাটে ওর জীবনটা। শুধু উদ্দালকে কি দেখতে পাইনি অহনার এই অকাতরে নিজেকে বিলিয়ে যাওয়াটা? দেখতে পাইনি নাকি দেখতে চাইনি? নিজের বাইরের পৃথিবীটা নিয়ে এতই বিভোর ছিল, সেই কারণেই হয়তো চোখেই পড়েনি এই ঘরের মানুষটার ভালোবাসাটা, ওকে ভালো রাখতে তার নিরন্তর প্রচেষ্টাটা। এই 11 দিনে উদ্দালক বুঝতে পেরেছে যে অহনা নিজেকে নিয়ে ভাবাটা ছেড়ে দিয়েছিল বহুকালই। এখন ওর কাছে বাবুন আর তার বাবাই সবকিছু। তাই ওদের কথা ভাবতে ভাবতেই ও ভুলে গেছে নিজেকে নিয়ে ভাবতে, ভুলে গেছে নিজের দিকে তাকাতে। তাই জন্যই এখন আর সুন্দর লাগে না ওকে। উদ্দালক বারবার নাক কুঁচকেছে বর্তমানের অসুন্দর অহনাকে দেখে, কিন্তু একবারও ভাবেনি কেন এমন হয়ে গেল। ও তো এমন ছিল না। আসলে অহনা যেমন ওর কথা, ওকে ভালো রাখার কথা অহর্নিশ ভেবেছে, ও তো মুহূর্তের জন্য ভাবেনি অহনার কথা। একবারও ভাবেনি ভালোবাসার অভাবে, যত্নের অভাবে ধীরে ধীরে শুকনো ফুলের মতো বিবর্ণ হয়ে যাচ্ছে ও মানুষটা। হয়তো উদ্দালকের একটু যত্ন, একটু ভালোবাসাই ওকে আবার সজীব করে তুলতে পারত। আবার হয়তো সুন্দর হয়ে উঠতো অহনা, হয়তো শেলী বা দময়ন্তীর থেকেও বেশি সুন্দর। কিন্তু বড্ড যে দেরি হয়ে গেছে, সবকিছু যে বুঝতে বড্ড বেশি দেরি করে ফেলেছে উদ্দালক। এখন তো সব শেষ। অহনা চলে যাচ্ছে চিরকালের মতো, আর উদ্দালক এতটাই পাপী যে প্রকৃতিও তার শোধ তুলছে সেই জন্য। অহনার শেষ কাজটুকুতে পর্যন্ত ওর থাকার আজ অবস্থা নেই। যে সংসারকে এত ভালোবেসেছিল মেয়েটা, সেখানে ওর দেহটাও আসবে না শেষবারের জন্য। না অহনা, তুমি এভাবে আমায় ছেড়ে যেতে পারো না। আমার যে তোমায় অনেক কিছু বলার ছিল। পাগলের মতো চিৎকার করে উঠল উদ্দালক। বাবাই, বাবাই, কি হয়েছে তোমার? কেন এমন করছো তুমি ঘুমের মধ্যে বাবাই? বাবুন এসে ঝাঁকাচ্ছে উদ্দালককে। ধর্মর করে বিছানার ওপর বসলো উদ্দালক। বাবাই, মামাম তো ওই ঘরে ঘুমাচ্ছে, কোথাও তো যায়নি। বাবুন ওর বাবাকে আঁকড়ে ধরেছে ছোট ছোট হাতে। তুমি বসো বাবা এখানে, আমি আসছি। ছেলেকে ঘরে বসিয়ে পাশের ঘরের দিকে এগোলো উদ্দালক। খাটের ওপর ঘুমিয়ে আছে অহনা। কি ভীষণ পবিত্র লাগছে ওর ঘুমন্ত মুখটা। উদ্দালক আলতো হাত রাখলো ওর মাথায়। না, আর জ্বর নেই, গা একেবারে ঠান্ডা। বুকের মধ্যে এখনো ধড়াস ধড়াস করছে উদ্দালকের। উফ, কি মারাত্মক দুঃস্বপ্ন এসেছিল দুচোখ জুড়ে। না, অহনা কোথাও হারিয়ে যায়নি, ওর কাছেই আছে। জীবন এতটাও নিষ্ঠুর হয়নি উদ্দালক মাইতির প্রতি। ওকে নিজের ভুল শুধরে নেবার সুযোগ দিয়েছে জীবন। এই 21 দিনের বন্দি জীবন এক ধাক্কায় ওকে চিনিয়ে দিয়েছে অনেক কিছু, বুঝিয়ে দিয়েছে অনেক কিছু। এই মানুষটাকে ভালোবেসেই তো একদিন নিজের জীবনে নিয়ে এসেছিল উদ্দালক। তাই একে ভালোবাসার প্রতিশ্রুতির দায় এতদিন অহনা একা বহন করে গেছে, কিন্তু আর না। এবার থেকে এই সংসার অহনা আর উদ্দালক দুজনেরই। সব প্রতিশ্রুতি এবার থেকে পালন করবে দুজনেই। নিজের ভালোবাসার মানুষটাকে কিছুতেই হারিয়ে যেতে দেবে না ও। চোখ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল উদ্দালকের। অশ্রুবিন্দু স্পর্শ করলো অহনার কপাল। অমনি চোখ মেলে তাকালো মেয়েটা। তুমি? এ বাবা, আমি ঘুমিয়ে পড়েছিলাম অসময়ে, আসলে শরীরটা খুব খারাপ করছিল তো, কৈফিয়তের সুরে বলল অহনা। এবার বউয়ের একদম পাশ ঘেঁষে বসলো উদ্দালক। ওর একটা হাত নিজের মুঠোয় ধরে বলল, না অহনা, তুমি বিশ্রাম নেবে, আর যা যা কাজ বাকি আছে সেগুলো সব আমি করব। মানে, এসব কি বলছো তুমি? একরাশ বিস্ময় অহনার গলায়। আমি একদম ঠিক বলছি, সংসার আমাদের দুজনের অহনা, তাই দায়িত্ব দুজনের। গৃহবন্দী থাকার এই দিনগুলোতে আমি বুঝতে পেরেছি কতটা অন্যায় আমি দিনের পর দিন করছিলাম তোমার সাথে। তুমি রাত দিন এই সংসারের জন্য, আমাদের জন্য প্রাণপাত করছিলে, আর আমি, ছি। যাই হোক, আমি নিজের ভুল বুঝতে পেরেছি আজ, তাই মন থেকে ক্ষমা চাইছি। বলো অহনা, এই খারাপ মানুষটাকে ক্ষমা করে তুমি কি তাকে আর একটা সুযোগ দিতে পারবে? বিস্ফারিত চোখে স্বামীর দিকে তাকিয়ে রইল অহনা কয়েক মুহূর্ত। তারপর আস্তে আস্তে বলল, আমার কিছু হয়নি উদ্দালক, আমি ঠিক আছি। আসলে গতকাল বটি পড়ে আঙুলটা কেটে গেছিল একটু বেশি, রক্ত বেরিয়েছিল খানিকটা, বড্ড ব্যথা করছিল আজ। সেই ব্যথার টানেই এসেছিল জ্বরটা, আর সেই থেকেই মাথা ঘুরে টুরে যাতা হলো। কিন্তু তুমি তো ওষুধ দিয়ে দিলে, এখন ভালো আছি আমি। দেখো, জ্বর নেই আমার।
নিজের আঙুলটা এবার দেখালো অহনা। আঁতকে উঠল উদ্দালক। ব্যান্ডেজ জড়ানো আঙুলটা ফুলে ঢোল হয়ে আছে। এই আঙুল নিয়ে তুমি মালাইকারি রাঁধছিলে? তুমি যে মালাইকারিটা বড্ড ভালোবাসো। মৃদু গলায় বলল অহনা। আমি তো সব থেকে বেশি তোমায় ভালোবাসি, সারা জীবন বাসবো। বউয়ের মাথায় একটা গভীর চুম্বন এঁকে দিল উদ্দালক বহু বছর পরে। মনটা ভীষণ ভালো লাগছে। চোখ থেকে ঝরঝর করে জল পড়ছে অহনার। মনে পড়ছে ঠিক এরকম জ্বর গাই প্রথমবার উদ্দালকের সাথে কথা বলেছিল। ভালোবাসার সূত্রপাত হয়েছিল দুজন মানুষের, কিন্তু সে ভালোবাসা তো সময়ের পলি পড়ে হারিয়ে গেছিল ওর জীবন থেকে। মাত্র কয়েকটা দিনের লকডাউন এভাবে আবার ফিরিয়ে দেবে ওর হারানো ভালোবাসা, সে যে স্বপ্নেও ভাবেনিও। গোটা পৃথিবী এখন মহামারীতে আক্রান্ত। কে কতদিন বাঁচবে বা মরবে কেউ জানে না, কিন্তু আজ আর মরলেও কোনো দুঃখ থাকবে না ওর। জানো কি মনে হচ্ছে? মনে হচ্ছে যদি এবার মরেও যাই বোধহয় আর কোনো কষ্ট থাকবে না। তুমি আবার আমার কাছে ফিরে এসেছো আমার হয়ে। এই বিশ্বাসটুকু বুকে নিয়ে মরাতেও যে বড্ড আরাম। চুপ, একদম বাজে কথা বলবে না। বউকে বুকে জড়িয়ে ধরল উদ্দালক শক্ত করে। একদম মরার কথা বলবে না, বুঝেছো? সারা দেশ লড়াই করছে এক হয়ে মহামারীর বিরুদ্ধে, তাই এই যুদ্ধ আমরা জিতবই। আমাদের জিততেই হবে। আবার সবকিছু আগের মতো হয়ে যাবে। আবার শহরের বুকে ব্যস্ততা ফিরে আসবে। সবাই ছুটবে যে যার কাজে, আর আমাদের সে চেনা ব্যস্ত শহরটার মাঝে প্রতিদিন বাজবে আমাদের ভালোবাসা, আমাদের সবার সংসার, সন্তান। ঠিক বলেছ, আমরা জিতবই। এই বন্দি দশা কাটিয়ে আমরা দুজন খোলা আকাশের নিচে হাত ধরে ঘুরবো আবার। বরের বুকে মুখ গুজে বলল অহনা। দুজনে মিশে যাচ্ছে ভালোবাসার অকৃত্রিম সুঘ্রাণে। আর পাশের ঘরে বসে বাবুন গলা ছেড়ে গান গাইছে। এই কিছুদিন আগেই গানের স্যার ওকে শিখিয়েছিলেন গানটা। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।